শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে অনলাইন আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে বেতন ও মজুরি বিবরণীর ব্যবহারিক সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আজকে সমস্যা 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমস্যা 4-এর সমাধান করে দেখাবো। সমস্যা 4-এ যে অঙ্কটি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। আমরা সেই অঙ্কটি এখানে সমাধান করে দেখাবো। তো তার আগে অঙ্কটি দেখা যাক যে সমস্যা 4-এ অঙ্কটি কি বলা হয়েছে। দেখো অঙ্ক, এখানে অঙ্কটা দেওয়া আছে, কি কি করতে হবে সেগুলো বলা আছে। অঙ্কটা আমরা একটু পড়ি, ভালো করে মন দিয়ে শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2016 সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকদের তথ্যাবলী নিম্নরূপ: প্রভাষক 4 জন, প্রত্যেকের মাসিক মূল বেতন 18,000 টাকা, সহকারী অধ্যাপক 3 জন, প্রত্যেকের মাসিক মূল বেতন 35,000 টাকা, সহযোগী অধ্যাপক 2 জন, প্রত্যেকের মাসিক মূল বেতন 45,000 টাকা। তারা সবাই বাড়ি ভাড়া মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা প্রতি মাসে 500 টাকা এবং মহার্ঘ ভাতা মূল বেতনের 20% পায়। কর্তন সমূহ: প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%, টিফিন ভাতা প্রতি মাসে 200 টাকা। কি করতে বলা হয়েছে? অঙ্কে 3 জন সহকারী অধ্যাপক, 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন কত? কর্মচারীদের উক্ত মাসের মোট উপার্জন দেখো, কর্মচারীদের মাসের মোট কর্তন দেখো। এই হলো সমস্যা 4-এর অঙ্ক। 2017 সালের যশোর বোর্ডে এই অঙ্কটি এসেছিল। তো চলো শুরু করা যাক কিভাবে এটা সমাধান করা যায়। সমাধান, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা করব। ক নম্বর প্রশ্নে কি বলা আছে? 3 জন সহকারী অধ্যাপক, 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন নির্ণয়। তো দেখি আমরা সমস্যাটা আসলে তাই বলা আছে কিনা। সমস্যা 4 কি বলা আছে? ক নম্বরে 3 জন সহকারী অধ্যাপক, 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন কত? তাহলে আমরা এখানে ঠিকই আছে, তাহলে আমরা শুরু করি। 3 জন সহকারী অধ্যাপক, 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন, এটা আমরা ছক আকারে দেখিয়েছি, অর্থাৎ ছকের মাধ্যমে এটা করতে পারো অথবা অন্যভাবে করা যায়। আমি দুভাবে এখানে দেখিয়েছি, তোমাদের যেটি খুশি সেটি করতে পারো, যেটি তোমাদের কাছে ভালো মনে হবে সেটি করতে পারো। ছকে দেখো কিভাবে ছকের মাধ্যমে করেছি। পদবি, সংখ্যা, মাস প্রতি মূল বেতন, সহকারী অধ্যাপক 3 জন, তাদের মাস প্রতি মূল বেতন 35,000 টাকা, তাদের মোট মূল বেতন 1,05,000, অর্থাৎ 35,000 গুণ 3 1,05,000 টাকা। অর্থাৎ মাস প্রতি মূল বেতনকে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মূল বেতন পেয়ে যাব। মাস প্রতি মূল বেতনকে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট মূল বেতন পেয়ে যাব। সহকারী অধ্যাপক 3 জন সহকারী অধ্যাপকের মূল বেতন 1,05,000 টাকা, সহযোগী অধ্যাপক 2 জনের মূল বেতন 90,000 টাকা। অর্থাৎ 3 জন সহকারী অধ্যাপক ও 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন 1,95,000 টাকা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা জেনে গেলাম। তো এটা ছক আকারে না করে এটা বিকল্প ভাবে অন্যভাবেও করা যায়। দেখো আমরা কিভাবে করতে পারি। বিকল্প ভাবে আমরা এভাবে করতে পারি। 3 জন সহকারীদের মোট মূল বেতন 35,000 ইন্টু 3 = 1,05,000 টাকা। 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন 45,000 ইন্টু 2 = 90,000 টাকা। মোট মূল বেতন 1,95,000 টাকা। বিকল্পভাবে এভাবেও করা যায়।
সুতরাং তোমাদের যেটি খুশি, যেটি করলে তোমাদের কাছে ভালো মনে হয় তোমরা সেভাবে করতে পারো, দুটো যে কোনো ভাবেই করতে পারো। ওকে, তাহলে আশা করি ক নম্বরের প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী ধাপে যাওয়া যায়। এরপরে কি বলা হয়েছে, খ নম্বরে কর্মচারীদের উক্ত মাসে মোট উপার্জন নির্ণয়। তো দেখি আমরা প্রশ্নটায় আসলে খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বর মোট কর্মচারীদের উক্ত মাসে মোট উপার্জন দেখো। আমরা এখানে মোট খ নম্বরে কর্মচারীদের উক্ত মাসে মোট উপার্জন নির্ণয় করব। তাহলে কর্মচারীদের উক্ত মাসের মোট উপার্জন, এটিও আমরা ছকের মাধ্যমে করেছি। আগে ছকটা কিভাবে কাটতে ভালো করে দেখো, কারণ সবাই অনেকে ছক কাটতে যে সমস্যা পড়ে, সুতরাং আগে ভালো করে দেখে নাও ছকটা আমি কিভাবে এখানে কেটেছি, ঠিক সেইভাবে তোমরা ছক কাটার চেষ্টা করবে। এখানে প্রথমে পদবি, তারপর সংখ্যা, মাস প্রতি মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, মোট বেতন। অর্থাৎ ছকে আমরা এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা পরিপূর্ণ ছকে আমরা সেই জিনিসগুলো দেখাবো যা দেখালে আমরা মোট উপার্জন সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে কে, সহযোগী অধ্যাপক দিয়ে শুরু করব, কারণ পদগুলোর ভিতরে এটি হলো সবচেয়ে সর্বোচ্চ পদ। সহযোগী অধ্যাপক পদে হলো সহযোগী অধ্যাপক, সংখ্যা হলো কয়জন, 2 জন। মাস প্রতি মূল বেতন 45,000 টাকা, 2 জনের মোট মূল বেতন 90,000 টাকা। অর্থাৎ মাস প্রতি মূল বেতনকে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পাবো 90,000 টাকা, মূল বেতনটা পেয়ে যাবো। 2 জনের মূল বেতন অর্থাৎ মাস প্রতি মূল বেতন ইন্টু সংখ্যা, এটা দিলে আমরা 2 জনের মোট মূল বেতন পেয়ে যাব। এরপরে বাড়ি ভাড়া ভাতা 50%। এ কথার অর্থ হলো যে মূল বেতনের 50% সে পাবে। মূল বেতন 90,000 আছে, তাহলে এর 50% কত হবে, দেখ 50% হবে 45,000 টাকা। এটা আমরা সূত্র আকার বলতে পারি কি, মূল বেতন ইন্টু 50%, আমরা এইভাবে এটাকে বলতে পারি। মূল বেতনের 50% অর্থাৎ 90,000 টাকা 50% হলো 45,000 টাকা। মহার্ঘ ভাতা পাবে 20%, অর্থাৎ মূল বেতনের 20%, অর্থাৎ 90,000 টাকা 20%, 90,000 টাকা 20% কত হবে, 18,000 টাকা। চিকিৎসা ভাতা প্রত্যেকে পাবে কত, 200 টাকা করে, 500 টাকা, মাস প্রতি 500 টাকা, তাহলে 2 জনে পাবে 5 × 10, অর্থাৎ 1,000 টাকা। 1,000 টাকা আমরা এটাকে দেখাতে পারি কিভাবে, 500 × 2 = 1,000 আমরা চিকিৎসা ভাতা পাবে 1,000 টাকা। 1,000 টাকা কিভাবে আসলো, প্রত্যেক মাসে পায় 500 টাকা, এরা 2 জন পাবে, এনারা 2 জন পাবে, 2 জন 5 × 10, অর্থাৎ 1,000 টাকা। 2 জন সহকারী অধ্যাপকের চিকিৎসা ভাতা হলো 1,000 টাকা। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা যোগ করলে আমরা পাবো মোট উপার্জন বা মোট বেতন হবে 1,54,000 টাকা। অর্থাৎ মূল বেতন 90,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 45,000 টাকা, মহার্ঘ ভাতা 18,000 টাকা, চিকিৎসা ভাতা 1,000 টাকা যোগ করলে মোট বেতন পাবো আমরা 1,54,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা লিখব সহকারী অধ্যাপক, সংখ্যা 3 জন, মাস প্রতি মূল বেতন 35,000 টাকা, 3 জনের মোট মূল বেতন আসবে 1,05,000, অর্থাৎ 35,000 টাকার সাথে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 1,05,000 টাকা।
বাড়ি ভাড়া ভাতা 50%, অর্থাৎ মূল বেতনের 50%, অর্থাৎ 1,05,000 50%, 52,500 টাকা। মহার্ঘ ভাতা 20%, অর্থাৎ মূল বেতনের 20%, অর্থাৎ 1,05,000 টাকার 20% পাবো 21,000 টাকা। চিকিৎসা ভাতা প্রত্যেকে 500 টাকা করে, 3 জন, তাহলে 3 × 5 = 1500 টাকা। এভাবে আমরা এখন মোট বেতন হবে এখানে 1,80,000 টাকা। অর্থাৎ মূল বেতন 1,05,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 52,500 টাকা, মহার্ঘ ভাতা 21,000 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা যোগ করলে আমরা 3 জন সহকারী অধ্যাপকের মোট বেতন পাবো 1,80,000 টাকা। এরপর প্রভাষক কয়জন? 4 জন। মাস প্রতি মূল বেতন 18,000 টাকা। 4 জন প্রভাষকের মূল বেতন 72,000 টাকা, অর্থাৎ 18,000 × 4 = 72,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%, তাহলে 72,000 টাকার 50%, 72,000 টাকার 50% 36,000 টাকা। মহার্ঘ ভাতা 20%, অর্থাৎ মূল বেতনের 20%, মূল বেতন 72,000 টাকা, তার 20% হবে 14,400 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা করে, 4 জন, তাহলে 4 × 5 = 2,000 টাকা। কিভাবে পেলাম? 500 × 4 = 2,000 টাকা। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা যোগ করলে আমরা মোট বেতন পাবো 1,24,400 টাকা। 1,24,400 টাকা, অর্থাৎ 4 জন প্রভাষকের মোট উপার্জন বা মোট বেতন হবে 1,24,400 টাকা। এবার আমরা প্রত্যেকটা কলমের যোগফল নির্ণয় করব। মোট মূল বেতনের যোগফল হবে 2,67,000 টাকা। বাড়ি ভাড়া ভাতার মোট যোগফল হবে 1,33,500 টাকা। মহার্ঘ ভাতার মোট যোগফল হবে 53,400 টাকা। চিকিৎসা ভাতার মোট যোগফল হবে 4,500 টাকা। অর্থাৎ মোট মূল বেতন, মোট বাড়ি ভাড়া ভাতা, মোট মহার্ঘ ভাতা, মোট চিকিৎসা ভাতা যোগ করলে আমরা পাবো মোট উপার্জন বা মোট বেতন 4,58,400 টাকা। তারপর এগুলো কোনগুলো যোগ করি? এভাবে যোগ করলে হবে। আবার আমরা যদি লম্বালম্বি ভাবে যোগ করি তাও সেই একই রেজাল্ট পাবো। তাহলে 1,54,000, 1,80,000, 1,24,400 এগুলো যোগ করলে আমরা পাবো 4,58,400। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খ নং প্রশ্নের সমাধানটা কিভাবে করতে হবে তা তোমরা বুঝতে পেরেছ। এরপর গ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। গ নং প্রশ্নে কি বলা আছে? কর্মচারীদের মাসের মোট কর্তন নির্ণয়। তো চলো দেখা যাক সমস্যাটা আসলে গতে ঠিক কি বলা আছে। গতে বলা আছে কর্মচারীদের মাসের মোট কর্তন দেখাও। তাহলে এখানে গতে কর্মচারীদের মাসের মোট কর্তন বলা হয়েছে, অর্থাৎ গ নম্বর ঠিকই আছে। তো চলো শুরু করি। কর্মচারীদের মাসের মোট কর্তন, এটুকু আমরা ছক আকারে দেখাবো। ছকটা দেখে নাও কিভাবে কাটতে হয়। ভালো করে ছকটা ভালো করে দেখলে ছকটা কাটতে তোমাদের সহজ হবে। অনেকে ভালোভাবে ছক কাটতে পারো না। ছক কাটতে গেলে দাগগুলো একা বাঁকা হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, নিচে সমান হয় না, একটা বড় একটা ছোট হয়।
এগুলো একটু ভালো করে খেয়াল করো, কারণ শখ যেহেতু শখে করতে হবে, শখটা সুন্দর না হলে দেখতেও ভালো লাগে না। শখটা সুন্দর করে করার চেষ্টা করবে, একটু খেয়াল করো, দেখো আমি শখটা কিভাবে কাটি। ওকে, দেখ শখটা কি সুন্দরভাবে একটা শখ কেটে ফেলবো। এবার শখে আবার হেডিং গুলো লিখে ফেলবো। প্রথমে পদবি, সংখ্যা, মাস প্রতি মূল বেতন, কর্তন সমূহ, প্রভিডেন্ট ফান্ড, টিফিন ভাতা, মোট কর্তন। তো প্রথমে কি আছে? সহযোগী অধ্যাপক। সহযোগী অধ্যাপক সংখ্যা কয়জন? 2 জন। মাস প্রতি মূল বেতন কত? 45,000 টাকা। মূল বেতন অর্থাৎ 2 জনের মোট মূল বেতন হবে 90,000 টাকা, অর্থাৎ 45,000কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 90,000 টাকা। তাহলে এখানে কি বলেছে? মাস প্রতি মূল বেতন ইন্টু সংখ্যা, এটা করলে আমরা মূল বেতন পেয়ে যাবো। 2 জন প্রভাষকের, সরি 2 জন সহযোগী অধ্যাপকের মূল বেতন পেয়ে যাবো। 45,000কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 90,000 টাকা। এরপরে কি বলা হয়েছে? প্রভিডেন্ট ফান্ড 10%। কথাটার অর্থ হলো যে মূল প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে মূল বেতনের 10%। তাহলে এখানে মূল বেতন আছে কত? 90,000, তার 10%। 90,000 টাকা 10% হলে কত হবে? 9,000 টাকা। 9,000 টাকা লিখে ফেললাম। এরপরে টিফিন ভাতা বাবদ কর্তন করে নেওয়া হবে মাসে 200 টাকা করে। তাহলে মাসে 200 টাকা হলে 2 জনের কত হবে? 2 দুগুণ 400 টাকা। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, 200 × 2 = 400 টাকা। এবার প্রভিডেন্ট ফান্ড প্লাস টিফিন ভাতা যোগ করলে মোট কর্তন পাবো 9,400 টাকা। দেখো আমরা কোনগুলো যোগ করে এগুলো বের করেছি, এই প্রভিডেন্ট ফান্ড আর টিফিন ভাতা এই দুটো যোগ করে আমরা মোট কর্তনটা নির্ণয় করেছি। ওকে, নেক্সট। এরপরে সহকারী অধ্যাপক কয়জন? 3 জন। মাস প্রতি মূল বেতন 35,000 টাকা। 3 জন সহকারী অধ্যাপকের মূল বেতন হবে 1,05,000। অর্থাৎ 35,000কে 3 দিয়ে গুণ করলে 1,05,000 পেয়ে যাবে। এরপর প্রভিডেন্ট ফান্ড 10%, অর্থাৎ মূল বেতনের 10%, অর্থাৎ 1,05,000 টাকা 10% = 10,500 টাকা। টিফিন ভাতা 3 জনে পাবে। টিফিন ভাতা কেটে নেওয়া হবে প্রত্যেকের কাছ থেকে মাস প্রতি 200 টাকা করে। তাহলে 3 জনের কত হবে? 3 দুগুণ 600 টাকা। আমরা 200 × 3 = 600 টাকা। তো আমরা নির্ণয় করে নিতে পারি। প্রভিডেন্ট ফান্ড প্লাস টিফিন ভাতা যোগ করলে, অর্থাৎ 10,500 যোগ 600 যোগ করলে মোট কর্তন আমরা পাবো 11,100 টাকা। এরপরে প্রভাষক 4 জন, মাস প্রতি মূল বেতন 18,000 টাকা। 4 জনের মোট মূল বেতন 72,000 টাকা। প্রভিডেন্ট ফান্ড 10%, অর্থাৎ মূল বেতন 72,000 টাকা 10% 7,200 টাকা। টিফিন ভাতা 4 জনের প্রত্যেকের কাছে কেটে নেওয়া হবে 200 টাকা করে। 4 জন 800 টাকা। 200 × 4 = 800 টাকা। তাহলে 4 জন প্রভাষকের মোট কর্তন হবে 8,000 টাকা। এবার এগুলোকে আমরা এই কলমগুলোর মোট যোগফল নির্ণয় করব। মোট প্রভিডেন্ট ফান্ডের যোগফল হবে 26,700। টিফিন ভাতা মোট টিফিন ভাতা হবে 1,800। মোট প্রভিডেন্ট ফান্ড, মোট টিফিন ভাতা এইগুলো যোগ করলে মোট কর্তন আমরা পাবো 28,500 টাকা। 28,500 টাকা বের করলাম। 9,400, 11,100, 8,000 টাকা এগুলো যোগ করলে আমরা পাবো 28,500 টাকা। 28,500 টাকা। ওকে, নাম্বার প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে হবে সেটি আমরা দেখলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।
তো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, কোথাও পজ করবে না, অর্থাৎ কোথাও থামিয়ে কোথাও স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিওটা যদি টপ টু বটম তোমরা ঠিকভাবে দেখো, তাহলে অঙ্কটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পাবে। আর এই ধারণা থেকে তোমরা পরবর্তীতে এই ধরনের সমস্যা সম্পর্কিত অঙ্কগুলো তোমরা কিন্তু ভালোভাবে তার সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্ত। তো সবাই ভালো থাকো।